বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ব্যবহারের তুলনা করা শিখব। আজকের ভিডিওটা যদি তোমরা স্কিপ না করে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে আমি এইটা বলতে পারি যে তোমাদের প্রশ্নের যে কোনো দুটি যৌগের মধ্যে ব্যবহারের তুলনা করার জন্য বলো, তোমরা সেই প্রশ্নটার আনসার করতে পারবে প্রশ্ন মুখস্থ না করে। যদি এই একটি প্রশ্ন শেখার মাধ্যমে আমরা যে কোনো যৌগের ব্যবহারের তুলনা করতে পারবো। আমাদের ডিফারেন্ট ভাবে কোনো যৌগের ব্যবহারের তুলনা করার প্রয়োজন নাই। শুধু আমাদের কি করতে হবে? ব্যবহারের তুলনা করতে হলে আণবিক ভর নির্ণয়টা জানতে হবে। আণবিক ভর নির্ণয়ের জন্য আরেকটি ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। তাহলে আমি এখানে দুইটি যৌগ নিয়েছি, অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কার ব্যবহার বেশি, এটা আমরা তুলনা করব। তোমাদের পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসতে পারে, অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারের তুলনা করো। তাহলে যেহেতু আমরা ব্যবহারের তুলনা করব, তাহলে প্রথমেই আমাদের প্রশ্নে কি আনসার করতে হবে? ব্যবহারের সংজ্ঞাটা আনসার করতে হবে। তাহলে ব্যবহারের সংজ্ঞাটা বইতে একটু ডিফারেন্ট থাকতে পারে, আমি একটু সহজভাবে তোমাদের জন্য লিখে দিলাম। যে ব্যবহারের সংজ্ঞাটা আমরা কি লিখবো? আমরা জানি অধিক ঘনত্বের স্থান হতে কম ঘনত্বের স্থানে পদার্থের সমান ও স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যবহার বলে। অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে সমান এবং স্বতঃস্ফূর্ত ভাবে কথাটার মানে কি? নিজে নিজে, তাকে আমরা ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে তার নিজে নিজে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যবহার। যেমন আমরা বলতে পারি যে একটা পারফিউম, আমরা যখন গায়ে পারফিউম মাখি, তাহলে এই যে পারফিউমটা যখন মুক্ত অবস্থায় আসে, তখন ওটাকে ছড়িয়ে কি আমরা নিজে যে এদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও এইভাবে কি ছড়িয়ে দিতে হয় না? পারফিউমটার ঘ্রাণটা নিজে নিজেই চারিদিকে ছড়িয়ে পড়ে। এই যে নিজে নিজে চারিদিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত ঘটনা। তাহলে সমান এবং স্বতঃস্ফূর্ত ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয়েছে ব্যবহার। তাহলে প্রথমে আমরা সংখ্যাটা দিলাম। এখন যৌগের ব্যবহার নির্ভর করে আণবিক ভরের উপর। কোন যৌগের ব্যবহার বেশি হবে না কম হবে, ওইটা টোটালি নির্ভর করে কার উপর? আণবিক ভরের উপর। যে যৌগের আণবিক ভর যত বেশি তার ব্যবহারটা তত কম, যে যৌগের আণবিক ভর যত বেশি তার ব্যবহারটা তত কম। উল্টো কিন্তু আণবিক ভর বেশি ব্যবহারটা হবে কম, আবার যে যৌগের আণবিক ভর কম তার ব্যবহারটা হবে বেশি। তাহলে বিপরীতভাবে যে যৌগের আণবিক ভর বেশি হবে তার ব্যবহার হবে কম, যে যৌগের আণবিক ভর হবে কম তার ব্যবহার হবে বেশি। তাই প্রথমে বলেছিলাম আণবিক ভর নির্ণয়টা জানতে হবে। শুধুমাত্র আমরা আণবিক ভর নির্ণয় করব, যার আণবিক ভর বেশি হবে তার ব্যবহারটা হবে কম, যার আণবিক ভরটা কম হবে তার ব্যবহারটা হবে বেশি। তাহলে চলো আমরা আণবিক ভরটা নির্ণয় করি। প্রথমে যদি আমরা অ্যামোনিয়া এর আণবিক ভরটা নির্ণয় করি, অ্যামোনিয়া যৌগে দেখো দুইটি মৌল আছে, একটি হলো নাইট্রোজেন, একটি হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের আছে একটি পরমাণু, নাইট্রোজেনের আছে একটি পরমাণু এবং হাইড্রোজেনের আছে তিনটি পরমাণু। তাহলে আমরা নাইট্রোজেনের পারমাণবিক ভর কেন জানতে হবে? আণবিক ভর মানে কি? আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভরের যোগফল। যৌগে বিদ্যমান যে মৌলগুলো আছে মৌলগুলোর পারমাণবিক ভরের যোগফল। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, আমরা দিলাম 14, যেহেতু এখানে একটি পরমাণু আছে। হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, কিন্তু এখানে হাইড্রোজেনের তিনটি পরমাণু আছে, তাই আমরা লিখলাম 1:2, 1:3। তাহলে 14 আর 3 যোগ করলে কত হবে? 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভরটা কত পেলাম আমরা? 17। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর আণবিক ভরটা যদি আমরা নির্ণয় করি, হাইড্রোজেনের আণবিক ভর কত? 1। দেখো এখানে হাইড্রোজেনের তিনটি পরমাণু ছিল, যার জন্য 1 এসেছে, তিনটা গুণাকারে আসছে, কিন্তু এখানে হাইড্রোজেনের একটি পরমাণু আছে, এখানে শুধু হবে 1। ক্লোরিনের একটি পরমাণু আছে, ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। তাহলে যোগ করলে হবে 36.5। তাহলে এখানে আমরা অ্যামোনিয়ার আণবিক ভর পেলাম 17 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর পেলাম 36.5। তাহলে জটপট কমেন্টে বলো তো কার ব্যবহারটা বেশি হবে? যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভরটা কম, অ্যামোনিয়ার ব্যবহারটা হবে বেশি, অ্যামোনিয়া দ্রুত ছড়িয়ে পড়বে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটা বেশি, তাহলে তার ব্যবহারটা হবে কম,
হাইড্রোক্লোরিক আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা শেষে কি লিখবো, যে এখানে দেখা যাচ্ছে হাইড্রোক্লোরিক এর আণবিক বল বেশি, সুতরাং এর ব্যবহার হবে কম। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আস্তে আস্তে ব্যবহার ঘটবে, যেহেতু ব্যবহার কম আস্তে আস্তে ঘটবে। আবার বিপরীত ক্রমে অ্যামোনিয়া এর আণবিক বল কম, তাই অ্যামোনিয়া এর ব্যবহার বেশি, তাই অ্যামোনিয়া দ্রুত ব্যবহার ঘটবে। শেষ। এইটুকু লিখতে পারলে আমরা 3 মার্ক অথবা 4 মার্কের যেই প্রশ্ন আসবে কেন আশা করি তোমরা 100% মার্ক পাবো। তাহলে ঝটপট এটা স্ক্রিনশট দিয়ে রাখো, প্রশ্নটা লিখে রাখো, তারপর তোমরা যে কোনো যোগের এই একই ফর্মুলা, এতটুকু পর্যন্ত তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, এতটুকু মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু আণবিক বলটা নির্ণয় করবে, তারপর একটু বুঝে বুঝে প্রশ্নের সাথে মিলিয়ে লিখে দেবে। তাহলে ঝটপট এখন তোমরা কার্বন ডাই অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন এই দুটির মধ্যে কার ব্যবহার বেশি হবে ঝটপট নির্ণয় করে নাও। নির্ণয় করতে পারলা কি না তা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।